নমস্কার, খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। ওয়াকফ সংশোধনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি 16 এপ্রিল। আইন অনুযায়ী ব্যবস্থা নেব, কাশবার ঘটনা জানালো পুলিশ। চাঁদিফাটা রোদ থেকে বাঁচতে 1 লক্ষ গামছার অর্ডার, তুসঙ্গে সারা ভারত কৃষক সভার ব্রিগেড প্রস্তুতি। কেন্দ্রীয় মন্ত্রীর নাতনিকে গুলি করে খুন স্বামী। আলোচনায় তার ধ্বংসাত্মক আন্দোলন একসঙ্গে হতে পারে না, চাকরিহারাদের দুষলেন ব্রাত্য। তৃতীয় কোনো দেশে বাণিজ্যে ভারতের মাটি ব্যবহার করতে পারবে না বাংলাদেশ, বড় ঘোষণা কেন্দ্রের। চাকরিহারাদের পাশে অভয়ার বাবা মা, বেলা 11টায় আমাদের যেমন জীবনটা তছনছ হয়ে গিয়েছে, ওদেরও তাই। বিস্তারিত জানতে চোখ রাখুন, সঙ্গে থাকুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে একাধিক মামলা দায়ের করেছে দেশের শীর্ষ আদালত। মামলার শুনানিতে মনস্থির করেছে সুপ্রিম কোর্ট। আগামী 16 এপ্রিল মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। এইদিকে ইতিমধ্যে সুপ্রিম দরবারে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্র, অর্থাৎ কেন্দ্র সরকারের মতামত না শুনে যেন কোনো রায় না দেয় শীর্ষ আদালত, সেই অ্যাপিল করেছে কেন্দ্রের সংখ্যালঘু বিধায়ক মন্ত্র। সূত্র থেকে খবর, এখন জানা গিয়েছে এখন পর্যন্ত ওয়াকফ আইনের বিরুদ্ধে মোট 15টি পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জামায়াত উলামে হিন্দ, কংগ্রেস, আরজেডি, ডিএমকে, আপ এবং মিমের মতো রাজনৈতিক দলগুলি মামলা আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছে। এই মুহূর্তে ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়েই দেশ জুড়ে নানান প্রশ্ন উঠেছে। বিভিন্ন মুসলিম সংগঠনগুলোর পাশাপাশি সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলিও। বুধবার ডিসিএসএসডি বিদিশা কলিতা বলেন, ওরা শিক্ষক, ওদের অধিকার রয়েছে প্রতিবাদ করার। প্রথমে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে ওরা গেটের সামনে চলে আসে, তারপরে ওরা পুরো গেটটাই ভেঙে ভিতরে ঢুকে যায়। এতে আমাদের পুলিশ কর্মীরাও আহত হয়েছেন। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। কাশবায় বিক্ষোভ দেখাতে গিয়ে আক্রান্ত চাকরিহারাদের শিক্ষকরা। পুলিশের বিরুদ্ধে বেধড়ক লাঠি পিটাইয়ের অভিযোগ করা হয়েছে। যদিও এর পাল্টা পুলিশ কমিশনার এবং মুখ্য সচিব জানিয়েছে পুলিশরাও আক্রান্ত হয়েছে, বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছিল পুলিশরা। বুধবার ডিসিএসএসডি বিদিশা কলিতা বলেন, ওরা শিক্ষক, ওদের অধিকার রয়েছে প্রতিবাদ করার। প্রথমে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে ওরা সামনের দিকে চলে যায়, এরপরে পুরো ব্যারিকেডটাই ভেঙে ওরা ভিতরে ঢুকে পড়ে। এতে আমাদের পুলিশ কর্মীরাও আহত হয়েছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এই দিন মুখ্য সচিব বলেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, পুলিশ সিরিয়াসলি ইনজিওর্ড, অর্থাৎ গুরুতর আহত। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পুলিশকে অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। পুলিশ অনেক রিকোয়েস্ট করার পরে বাধ্য হয়েছে অ্যাকশন নিতে। তার বক্তব্য, আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি এই দিন লালবাজারের তরফে জানানো হয়েছে মোট 6 জন পুলিশ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে একজন সার্জেন্ট, বাকি সকলেই কনস্টেবল ছিলেন। আগামী 20 এপ্রিল সিপিআইএম এর 4টি সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ রয়েছে। সারা ভারতে কৃষক সভা, সারা ভারতে ক্ষেত মজুর সংগঠন, পশ্চিমবঙ্গের বস্তি উন্নয়ন সমিতি ও সিআইইটিইউ বা সিটুর ডাকে এই ব্রিগেড। তবে এপ্রিল মাসে তীব্র দাবদাহ, তার মধ্যে ব্রিগেড সমাবেশ। কিন্তু কলকাতায় ব্রিগেড সমাবেশের মানেই খোলা মঞ্চে নেতাদের ভাষণ ও খোলা আকাশের নিচে রোদ জল মাথায় নিয়ে রাজনৈতিক দলের কর্মীদের ভাষণ শোনা। কিন্তু এপ্রিলের প্রায় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ভাবছেন আয়োজকরা। তাই চাঁদিফাটা এই রোদ থেকে সমর্থকদের রেহাই দিতে গ্রাম্য সমাধান আনলো সারা ভারত কৃষক সভা। 1 লক্ষ গামছার বনায়ন দিয়েছে তারা। চাহিদা বুঝতে বাড়াতেও পরিমাণ বৃদ্ধি করতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রোদে জলে চাষবাদ করা কৃষকদের মাথায় বাঁধা থাকে গামছা, সেই তাদের রোদ থেকে বাঁচায় ছায়া। এই গ্রীষ্মে ব্রিগেড সমাবেশে কৃষকদের মাথাতেও বাঁধা থাকবে গামছা। মাথায় গামছা বেঁধেই মহানগরের রাজপথে মিছিল করে ব্রিগেড জানাবে বিভিন্ন জেলায় কৃষক এবং ক্ষেত মজুররা। অন্যদিকে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে বাম সংগঠনের শ্রমিকদের আন্দোলনে দেখা দেয় প্রত্যেকের মাথায় লাল টুপি। সেই রকমই লাল টুপির মাথায় ব্রিগেড সভায় অংশ নেবে সিটুর সদস্যরা। তবে পশ্চিমবঙ্গের বস্তি উন্নয়ন সমিতির সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি তারা সংগঠনের তরফে ব্রিগেডের যাওয়া কর্মী সমর্থকদের কি দেবেন। প্রচার চলছে জোর কদমে।
কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনিকে গুলি করে খুন স্বামীর। খুনের পর থেকেই সন্ধান মিলছে না অভিযুক্তর। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বেশ কয়েকটি সূত্র ধরে শুরু করেছে তদন্ত। ঘটনাটি বিহারের গয়ায় ঘটেছে। মৃতের নাম সুষমা দেবী, যার বয়স 32 বছর। পুলিশ সূত্রের খবর, তিনি কেন্দ্রীয় মন্ত্রী জিতন রামের মাঝির নাতনি ছিলেন। গয়ায় এসএসপি অন্দন কুমার বলেন, আদারি থানায় তেতুয়া গ্রামের একজন মহিলাকে তার স্বামী খুন করেছে। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে আমরা তদন্তে আরও এগিয়ে যাব। অভিযুক্ত স্বামীকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে। তেতুয়া গ্রামে বিকাশ মিত্র হিসেবে কাজ করতেন সুষমা দেবী। কোনো একটি এলাকায় কী ধরনের উন্নয়নের প্রয়োজন তা খুঁজতেই প্রশাসনকে সাহায্য করেন এই বিকাশ মন্ত্রক। বিহারের প্রতিটি জেলায় স্থানীয় তরুণ তরুণীদের এই কাজে নিয়োগ করা হয়। বেতন 25,000 টাকার কাছাকাছি। খুনের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় আতারি থানার পুলিশ। চলতি সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসতে চলেছে যোগ্য চাকরিহারারা। কিন্তু তার আগেই রাজ্য জুড়ে ডিআইই অফিস অভিযান কেন সরকারের ওপরে ভরসা রাখতে পারছেন না যোগ্যরা? বুধবার কসবা ডিআইই অফিসের ঘটনা নিয়ে চাকরিহারাদের এইভাবে তুল্যধনা করলেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে তার স্পষ্ট বার্তা, আলোচনা আর ধ্বংসাত্মক আন্দোলন একসঙ্গে দুটোই চলতে পারে না। উল্লেখ্য, সপ্তাহের শেষের দিকে যোগ্য চাকরিহারাদের প্রতিনিধি দলের শিক্ষামন্ত্রী এসএসসির চেয়ারম্যান সহ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা। তার আগে এই দিন রণক্ষেত্র হয়ে উঠল কসবা ডিআই অফিসে। পুলিশের বিরুদ্ধে চাকরিহারাদের ওপরে নির্বিচার লাঠি চার্জ করার অভিযোগ উঠেছে। এমনকি এক চাকরিহারা শিক্ষককে লাঠি মারতে দেখা গিয়েছে। সেই ঘটনায় সঠিক ছিল না যে মন্তব্য করেছে পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তবে যোগ্য চাকরিহারাদের এই আন্দোলনে বেজায় ক্ষুব্ধ ব্রাত্য বসু। তার বক্তব্য, ওরাই আমাদের সঙ্গে বসতে চেয়েছেন, আমাদের সঙ্গে আলোচনায় আসতে চেয়েছেন, আর একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছেন। দুটোই একসঙ্গে করা সম্ভব নয়। কিন্তু ওরা যে আন্দোলন করুক, আমরা বসবো, আমরা এই সমস্ত নিয়ে কথা বলবো, সেটি বলতে পারছি না। আমরা চাই না দুটো একসঙ্গে হোক। তাই হয় ওরা আমাদের সঙ্গে কথা বলুক, না হলে এই ধ্বংসাত্মক আন্দোলন চালিয়ে যাক। আমরা সাহায্য করব বলে বদ্ধপরিকর। এই দিন বেশ কয়েকজন চাকরিহারাকে আটক করেছে পুলিশ। পাশাপাশি লাঠি চার্জও করা হয়েছে, যা নিয়ে পাল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শোনা গিয়েছে শিক্ষামন্ত্রীকে। তিনি বলেন, ডিআইই অফিসে গিয়েছিলেন কেন? প্রতিবাদ জানাতে, আন্দোলন করতে? ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক, সেটি এই দিক থেকে সত্যি। আবার একটাও সত্যি কথা, মুখ্যমন্ত্রীর সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বৈঠকের পরে তাদের নেতৃত্ব স্থানের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা বলেছি সর্বতোভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে সাহায্য থেকে যেন কোনো শিক্ষককে বঞ্চিত না করা হয়, সেই দিকটা আমরা ভালোভাবেই দেখব। তারপরেও কেন এই ধরনের আন্দোলন? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গত মাসে চীন সফরে করেছিলেন। সেখানে তিনি ভারতের উত্তর পূর্ব সম্পর্কে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে ভারত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি স্থলবেষ্টিত এবং সমুদ্রে তাদের প্রবেশ অধিকারের একমাত্র পথ হলো বাংলাদেশ। ইউনূস চীনকে বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিতে আমন্ত্রণ জানান। ইউনূসের এই বক্তব্যে ভারত অসন্তুষ্ট ছিল। এবার ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্টের সুবিধা বন্ধ করে দিল। এর ফলে ভুটান, নেপাল এবং মায়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক প্রভাবিত হতে থাকে। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্টের সুবিধা বন্ধ করে দিল ভারত। বাংলাদেশকে বড় ধাক্কা দিল ভারত। তার প্রবেশিকা দেশকে দেওয়া ট্রান্সশিপমেন্টের সুবিধা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ভারতের সমাধান। ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর এবং শুল্ক বোর্ড তাদের 29 জুন 2020 সালের পুরনো আদেশ বাতিল করে একটি সার্কুলার জারি করেছে। যে আদেশ অনুসারে বাংলাদেশ থেকে অন্যান্য দেশের পরিবহন করার পণ্য ভারত হয়ে পাঠানোর জন্য যে সবুজ সংকেত দেওয়া হয়েছিল, এখন ভারত সেই সুবিধা বন্ধ করে দিয়েছে। ট্রান্সশিপমেন্টের সুবিধা নিষিদ্ধ। ঢাকার ওপরে এর কি প্রভাব হবে, আসুন জেনে নিই। কেন্দ্রীয় পরোক্ষ কর এবং শুল্ক বোর্ড সিবিআইসি একটি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছেন যে 2020 সালে চালু হওয়া ট্রান্সশিপমেন্টের সুবিধাটি তাৎকালিকভাবে বন্ধ করা হয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য ভারতীয় স্থলপথ বন্ধ করে দিয়েছে। ভারতীয় বন্দর এবং বিমানবন্দরের এই সুবিধা প্রদান করা হয়েছিল। এই পদক্ষেপে বাংলাদেশ, ভুটান এবং নেপাল ও মায়ানমারের মধ্যে বাণিজ্যিক ওপরে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এছাড়াও নেপাল, ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলি এই সুবিধার বন্ধের বিষয়ের উদ্যোগে প্রকাশ করতে পারে, কারণ এটি বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্যিক প্রভাবিত করতে পারে।
প্রাক্তন বাণিজ্য কর্মকর্তা এবং জিটিআরআই এর প্রধান অজয় শ্রীবাস্তব বলেন, গত বছরে 20 বছর ধরে বাংলাদেশ স্বার্থকে সমর্থন করে আসছে ভারত তার বাজারে মদ এবং সিগারেট ছাড়াও বাংলাদেশি পণ্যের জন্য অন্য কোনো শুল্ক ছাড়াই বিশেষ ছাড় দিয়েছিল। তিনি বলেছিলেন, তবে চীনের সহায়তায় বাংলাদেশ চীনকে নেক এলাকার কাছে একটি কৌশলগত ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করে যাচ্ছে। এর পিছনে কোনো কারণ থাকতে পারে। এছাড়াও ভারতের শিলিগুড়ির করিডোরের কাছে লালমনিরহাটে বিমানবন্দরটি পুরো চালু করার জন্য বাংলাদেশ চীনের বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে। সেই জন্যই ভারতের স্থল বিভাগের সুবিধা নেওয়া ভারত বন্ধ করে দিয়েছে বাংলাদেশের জন্য। একটা দুর্নীতি ঘটিয়ে তথ্য প্রমাণ পুড়িয়ে দেওয়া এই সরকারের কাজ। যেভাবে সারদার নাদরার কাগজপত্র এবং চাকরিহারাদের ওএমআর সিট পুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের মেয়ের দেহ। অভিযোগ করলেন আরজি করেন নিহত চিকিৎসকের বাবা মা, দিলেন চাকরিহারাদের পাশে থাকার বার্তা। চাকরিহারা শিক্ষকদের এই চরম দুর্দশায় হতাশ এবং বিপন্ন পরিস্থিতির মধ্যেই তাদের পাশে দাঁড়ালেন আরজি করেন নিহত চিকিৎসকের বাবা মা। একের পর এক ঘটনায় তথায় প্রমাণ লোপাট করার অভিযোগের হাতিয়ার করেছে রজয় সরকারের তীব্র আক্রমণ করলেন তারা। সাংবাদিকদের কথায়, সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে 26,000 চাকরি বাতিল করা হয়েছে। অভয়ার বাবা মার কথায়, উনি যদি যোগ্য কারা এটি প্রমাণ করে দেন তবেই তো সব সমস্যা মিটে যায়। কেন এটি করা হচ্ছে না? এটাই তো আমাদের কাছে সব থেকে আশ্বাসের বিষয়। আমাদের কাছে আমরা যেমন আগস্ট মাসে 11টার সময় ফোন কল পেয়েছি, আমাদের যেমন জীবনটা তছনছ হয়ে গেছে, সেরকম ওদেরও বেলা 11টার সময় এই খবরটা সুপ্রিম কোর্ট থেকে আসার পরে 26,000 চাকরি বাতিল করার পরে 26,000 জনের জীবনও তছনছ হয়ে গেছে একই রকমভাবে। আমাদের সঙ্গে তাদের পার্থক্য খুবই কম। যোগ্য করার প্রমাণ তারা দিক, নইলে কোনো সমস্যাই মিটবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।